তাজমহল কিনবেন না লালকেল্লা? ঠিকঠাক দাম দিলে গোটা দেশটাও হয়তো বিক্রি আছে। কি চমকে গেলেন? তাজমহল আবার কে বিক্রি করবে? এরমই একজন বিক্রেতা নটবরলাল। তিনি বিখ্যাত হয়েছিলেন তাজমহল, লালকেল্লা, রাষ্ট্রপতি ভবন এবং সংসদ ভবনকে বিক্রি করার জন্য। তাও আবার এক নয়, একাধিকবার। এই কথাগুলো বর্তমান সমাজে শুনলে সবাই হাসবে, এটাও কি সম্ভব এই ভেবে। এই প্রতারকের 52টি ছদ্মনামের মধ্যে মিস্টার নটবরলাল নামটাই সবথেকে বেশি জনপ্রিয় হয়েছিল। কথায় আছে, চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ো ধরা। কিন্তু ধরা পড়েও যে পালিয়ে যাওয়া যায় এবং তা বহুবার, সেটা ইতিহাসের একজন ব্যক্তি করতে পেরেছিলেন। তার নাম হলো নটবরলাল। চিটিংবাজ বললে হয়তো কম বলা হবে তাকে। নটবরলালের আসল নাম ছিল মিথিলেশ কুমার শ্রীবাস্তব। 1912 সালে ভারতের বিহার রাজ্যের সিওয়ান জেলার বঙ্গড়া গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ছোটবেলা থেকেই তিনি খুব মেধাবী ছিলেন, আইনি বিষয়ে পড়াশোনা করেছিলেন, আর তা থেকে বোধহয় তিনি তার প্রতারণার কৌশলগুলো ভালোভাবে শিখেছিলেন। তার ব্যক্তিগত জীবন সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না। তার স্ত্রী বা সন্তান সম্পর্কে তেমন কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় না। দুই ভাইয়ের মধ্যে নটবরলাল বড় ছিলেন। তার বাবা ছিলেন একজন স্টেশন মাস্টার। প্রতিবেশী একবার ব্যাংকের খসড়া জমা দেওয়ার জন্য তাকে পাঠিয়েছিলেন। সেই সময়ই তিনি তার স্বাক্ষর জাল করে 1000 টাকা তুলে নেন। এটাই ছিল তার প্রথম অপরাধ। এরপর নটবরলালকে আর কেউ কোনোদিন আটকাতে পারেনি। এরপর তিনি নিজের এলাকা থেকে কলকাতায় পালিয়ে যান। তারপর স্টক ব্রোকার হিসেবে কাজ করার পাশাপাশি বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রির জন্য ভর্তি হন। তিনি একবার কাপড়ের ব্যবসা চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যর্থ হন। ওনার বাবা একজন স্টেশন মাস্টার থাকায় ভারতীয় রেলওয়ে ভাণ্ডার শিল্প সম্পর্কে অনেক কিছুই জানতেন। স্টক ব্রোকার হিসেবে কাজ করায় নটবরলালের ব্যাংকিং বিষয় সম্পর্কেও পর্যাপ্ত জ্ঞান ছিল। নথি এবং স্বাক্ষর জাল করার দক্ষতা দেখিয়েই ইতিহাসের সেরা প্রতারক হয়ে উঠেছিলেন তিনি। 1937 সালে 9 টন আয়রন চুরির অপরাধে প্রথমবারের মতো গ্রেফতার হন। পুলিশের হাতে ধরাও পড়েন এবং তারা জানান তিনি নিয়মিত পতিতালয়ে যেতেন। মদের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে তিনি তাদের গহনা ও অর্থ চুরি করে পালাতেন। তিনি শুধুমাত্র একজন প্রতারকই ছিলেন না, বরং তার বুদ্ধিমত্তা এবং সাহসিকতায় তাকে ভারতীয় অপরাধ জগতে কিংবদন্তিতে পরিণত করেছিল। নটবরলাল প্রায় 50টিরও বেশি ছদ্মনাম ব্যবহার করতেন। তিনি হিন্দি, ইংরেজি, বাংলা ও বেশ কয়েকটি ভারতীয় ভাষায় দক্ষ ছিলেন, যা তাকে বিভিন্ন জায়গায় সহজেই মিশে যেতে সাহায্য করত এবং খুব সহজেই প্রতারণা করে পালিয়ে যেতেও সাহায্য করত। তিনি পোশাক ও ভঙ্গিমা পাল্টে কখনো সরকারি ব্যবসায়ী, কখনো উচ্চপদস্থ কোনো আমলা সেজে প্রতারণা করতেন এবং সকলের চোখে ধুলো দিতেন। তিনি বিভিন্ন ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে ব্যাংক ব্যবসায়ী এবং বড় প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছিলেন। বিদেশিদের স্বাক্ষর নকল করে মিথ্যা পরিচয় দেখিয়ে লাখ লাখ টাকা উপার্জন করেছিলেন। বিখ্যাত ব্যক্তিদের স্বাক্ষর তৈরিতেও দক্ষ ছিলেন তিনি। এতটাই ধূর্ত ছিলেন যে বিভিন্ন কোম্পানি যেমন টাটা, বিড়লা সহ ধীরুভাই আম্বানির স্বাক্ষর নকল করে মানুষকে ঠকিয়েছেন। এটা খুবই হাস্যকর ব্যাপার যে ভারতীয় সংসদ ভবনকে কোনো এক বিদেশির কাছে তিনি বিক্রিও করেছিলেন। ওই চুক্তিতে উল্লেখ ছিল সংসদ সদস্য সহ সেটি বিক্রি করা হয়েছে। তিনি একজন ভালো অভিনেতাও ছিলেন। তিনি বিশিষ্ট শিল্পপতি বা সমাজকর্মী কিংবা অভাবী লোকের চরিত্রের গুণাগুণ নিজের মধ্যে এনে স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে বিভিন্ন ব্যাংক থেকে অর্থ তুলে এনেছেন, যার কোনো হিসেব নেই। শোনা যায় সেই সব অর্থ তিনি দরিদ্র ও অবহেলিত মানুষের সাহায্যে বিলিয়ে দিতেন। তার গ্রামের এই মানুষদের কাছের থেকেই জানা যায় তিনি তার গ্রামে এক দাতব্য প্রতিষ্ঠান করেছিলেন। তিনি যতবারই তার এলাকায় আসতেন বিশাল ভোজের আয়োজন করতেন এবং সবাইকে আর্থিক সহায়তা করতেন। নটবরলালের হাজার হাজার কুকীর্তির মধ্যে বিহারের মাত্র 14টি জালিয়াতি মামলার মুখোমুখি হয়েছিলেন। 113 বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন তিনি, যা ইতিহাসে আর কারও কোনো দিনও হয়নি। নটবরলালকে 200 বারের মতো গ্রেফতার করা হয়েছিল, কিন্তু তিনি বারবার পালাতে সক্ষম হয়েছিলেন। 1957 সালে নটবরলাল কানপুর জেল থেকে পালিয়ে যান কারারক্ষীদের সুটকেস ভরা টাকা দেখিয়ে, কিন্তু তারা সেটি খুলে তাতে সংবাদপত্র ছাড়া আর কিছুই পাননি। তার জীবনকালে মোট 20 বছর তিনি কারাবাস ভোগ করেছিলেন। সর্বশেষ 1996 সালে 68 বছর বয়সে নটবরলালকে গ্রেফতার করা হয়। বার্ধক্য এবং হুইলচেয়ার ব্যবহার করা সত্ত্বেও তিনি পালাতে সক্ষম হয়েছিলেন।
1996 সালের 24শে জুন পুলিশ তাকে শেষবারের মতো দেখেছিলেন কারাগার থেকে দিল্লির এইমস হাসপাতালে নিয়ে যাওয়ার সময়। 2009 সালে নটবরলালের আইনজীবী তার বিরুদ্ধে থাকা 100টিরও বেশি অভিযোগ খারিজ করার জন্য দাবি করেছিলেন। তিনি জানান, নটবরলাল 2009 সালের 25শে জুলাই মারা গিয়েছেন, যদিও তার আসল মৃত্যু তারিখ জানা যায়নি। নটবরলালকে নিয়ে অনেক সিনেমা হয়েছিল। প্রথম মিস্টার নটবরলাল 1979 সাল। অমিতাভ বচ্চন অভিনীত এই বলিউড সিনেমাটি নটবরলালের নামে হলেও এটি তার জীবনের ওপর সরাসরি ভিত্তি করে বানানো হয়নি। 2014 সালে ইমরান হাশমি অভিনীত রাজা নটবরলাল সিনেমাটি কিছুটা নটবরলালের প্রতারণার কৌশল থেকে অনুপ্রাণিত। এছাড়াও 2019-এ মুক্তিপ্রাপ্ত ফ্রড সাইয়া, এই সিনেমাতেও প্রতারণার গল্প তুলে ধরা হয়েছে যা নটবরলালের জীবন থেকে অনুপ্রাণিত। একটা কথা বলতেই হয়, নটবরলালের কৌশলগুলো এত নিখুঁত ছিল যে বারবার পুলিশের হাত থেকে তিনি বেঁচে যেতেন। তার প্রতারণার ধরন নিয়ে একটা মজার ব্যাপার হলো, তিনি কখনোই সাধারণ মানুষের টাকা চুরি করেননি। তিনি সর্বদা ধনী ব্যবসায়ী, বড় প্রতিষ্ঠান এবং সরকারের ক্ষতি করেছেন। এই জন্যই অনেকেই তাকে রবিন হুড কোনো ম্যান বলে ডাকত। যদিও তার প্রতারণার টাকা কোথায় যেত তা কেউ নিশ্চিতভাবে জানত না, কিন্তু সমাজের বেশিরভাগ লোকই তাকে ভালোবাসত। নটবরলাল আপনার চোখে কি, চোর নাকি রবিন হুড? কমেন্টে জানান আমাদেরও। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পডকাস্ট। এখন ইউটিউব ছাড়াও আমাদের পেয়ে যাবেন বিভিন্ন পডকাস্ট চ্যানেল, যেমন গুগল পডকাস্ট, স্পটিফাই ইত্যাদিতেও। শুনতে থাকুন, শোনাতে থাকুন, শোনায় থাকুন।